You are hooked onto my YouTube channel Evolution A Point of Success. Here is your guide Prosenjit Sikdar. Today's topic is cell from biology. চলো আজকে আমরা সেল সম্পর্কে বিস্তারিত আলোচনা করি। আজকে আমরা জেনে নেব সেল সম্পর্কে বিস্তারিত। আমাদের প্রতিটা জীবদেহই সেল, অসংখ্য সেল নিয়ে গঠিত। যেরকম ধরো আমি এখানে একটা হিউম্যান হ্যান্ড তোমাদের সামনে ড্র করেছি। এই হিউম্যান হ্যান্ডের যে স্কিন রয়েছে, এই স্কিনটাও অসংখ্য সেল দ্বারা গঠিত। যে কোনো জীবদেহ অসংখ্য সেল দ্বারা গঠিত এবং আমাদের মনে রাখতে হবে যে বেসিক ইউনিট কিন্তু সমস্ত জীবদেহের, আমরা যদি বেসিক ইউনিট বলতে চাই তাহলে বেসিক ইউনিট কিন্তু এই সেল। তাহলে চলো সেল সম্পর্কে আমরা কিছু গুরুত্বপূর্ণ সবার প্রথম ইনফরমেশান, যেগুলো যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এই ধরনের কিছু ওয়ান লাইনার জেনে নেব সেল সম্পর্কে। তারপর আমরা সেল ডিভিশন এবং সেল কি কি নিয়ে কনস্ট্রাক্ট হয়, সেলের ভেতর কি আছে না আছে, সমস্তটাই আমরা বিস্তারিতভাবে জানব। যে কোনো বিষয়ে পড়াশোনা সম্পর্কে যে বিভিন্ন টার্মিনোলজি আছে, ঠিক একই রকমভাবে কোষ সম্পর্কে যে পড়াশুনো, অর্থাৎ কোষবিদ্যা, সেই কোষ সংক্রান্ত পড়াশুনোকে বলা হয় সাইটোলজি। এবার চলো জেনে নেওয়া যাক যে এই কোষবিদ্যার জনককে, ফাদার অফ সাইটোলজি। কোষবিদ্যার জনক হলেন রবার্ট হুক। রবার্ট হুক হলেন কোষবিদ্যার জনক। তাহলে কেন রবার্ট হুককে আমরা কোষবিদ্যার জনক হিসেবে গ্রহণ করব বা ফাদার অফ সাইটোলজি বলবো? কারণ ওয়াই? বিকজ ইন 1665 অর্থাৎ 1665 সালে রবার্ট হুক সবার প্রথম কর্ক সেকশন থেকে কিন্তু এই সেলের আবিষ্কার করেছিলেন। রবার্ট হুক ডিসকভার্ড দ্য সেল ফ্রম কর্ক সেকশন। যদিও পয়েন্ট টু বি রিমেম্বার, এই কর্ক সেকশন থেকে তিনি যেই সেল আবিষ্কার করেছিলেন সেটি কিন্তু ছিল নন লিভিং সেল বা ডেড সেল। নন লিভিং সেল অথবা ডেড সেল, তার থেকে কিন্তু রবার্ট হুক এই সবার প্রথম কোষ ডিসকভার করেন। নেক্সট এরপর আফটার 10 ইয়ার্স, 10 বছর পর, ইন 1675 এ.ভি. লিউয়েনহক ডিসকভার্ড ফার্স্ট লিভিং সেল। পয়েন্ট টু বি রিমেম্বার, খুব ভালো করে মাথায় রাখবে যে তাহলে সবার প্রথম যদি কোষ আবিষ্কার করে থাকেন তিনি ছিলেন রবার্ট হুক, কিন্তু তিনি ডেড সেল বা নন লিভিং সেল ডিসকভার করেছিলেন। 10 বছর পর এ.ভি. লিউয়েনহক কিন্তু সবার প্রথম ফার্স্ট লিভিং সেল ডিসকভার করেন। এবার চলো বেশ কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশান, যেগুলো আমাদের চাকরির পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ, কিছু সেই রকম ইম্পর্টেন্ট ইনফরমেশান জেনে নেওয়া যাক। স্মলেস্ট সেল, সবার প্রথম জানবো আমরা স্মলেস্ট সেলের নাম কি। স্মলেস্ট যে সেল রয়েছে সেটা হচ্ছে মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম। এবং এছাড়াও যদি তোমাদের কোয়েশ্চেনে এই মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম না থেকে থাকে তাহলে এর পাশাপাশি রয়েছে অ্যান্ড মাইকোপ্লাজমা লেডলি। তাহলে আমরা জেনে নিলাম যে স্মলেস্ট সেল কি রয়েছে। ঠিক একই রকমভাবে আমরা জেনে নেব লার্জেস্ট অ্যানিম্যাল সেল কি। লার্জেস্ট অ্যানিম্যাল সেল হচ্ছে এগ অফ অস্ট্রিচ, অর্থাৎ সবথেকে বৃহত্তম অ্যানিম্যাল সেল হলো এগ অফ অস্ট্রিচ। এবার আমরা জেনে নিই লংগেস্ট হিউম্যান সেল, অর্থাৎ মানবদেহের সবথেকে দীর্ঘতম সেল কি। মানবদেহের দীর্ঘতম কোষের নাম কি? মানবদেহের দীর্ঘতম কোষ হলো নার্ভ সেল। এবং স্মলেস্ট হিউম্যান সেল অর্থাৎ মানবদেহের সবথেকে ছোট কোষের নাম কি? স্মলেস্ট হিউম্যান সেলের নাম হলো স্পার্ম।
ইন্ট্রোডাক্টরি পার্টটুকু আমি তাহলে এখানেই শেষ করছি। এরপর আমরা আরও ডিটেলসে এবং আরও বিস্তারিতভাবে চলো জেনে নেওয়া যাক। বিস্তারিত আলোচনার আগে চলো আমরা আরও 4টি ইম্পর্টেন্ট ইনফরমেশন জেনে নিই। কি? লার্জেস্ট হিউম্যান সেল, অর্থাৎ সব থেকে বড় হিউম্যান সেলের নাম কি? না এগ অফ ওভাম। লার্জেস্ট ইউনিসেলুলার প্ল্যান্ট সেল, অর্থাৎ সব থেকে বৃহত্তম এককোষী উদ্ভিদ কোষের নাম কি? বৃহত্তম এককোষী উদ্ভিদ কোষ হলো অ্যাসিটাবুলেরিয়া। অ্যাসিটাবুলেরিয়া হলো সব থেকে বৃহত্তম এককোষী প্রাণী অর্থাৎ উদ্ভিদ কোষ। নেক্সট আমরা জেনে নিই লংগেস্ট মাল্টিসেলুলার প্ল্যান্ট সেল, অর্থাৎ দীর্ঘতম বহুকোষী উদ্ভিদ কোষের নাম কি? সেটা হচ্ছে ফাইবার অফ র্যামি। এবং লাস্ট ওয়ান লাইনার যা খুবই ইম্পর্টেন্ট, অ্যানিম্যাল সেল ভিজিবল ইন নেকেড আই, অর্থাৎ খালি চোখে আমরা কোন সেলগুলো, কোন প্রাণী সেলগুলো আমরা খালি চোখে দেখতে পাই? এগ অফ বার্ডস অ্যান্ড সাম রেপটাইলস, অর্থাৎ কিছু সরীসৃপ প্রাণী এবং পাখিদের যে ডিম রয়েছে সেগুলো কিন্তু আমরা খালি চোখে অর্থাৎ নেকেড আইয়ে ভিজিবল। এটাই হলো আমাদের কিছু ওয়ান লাইনার ইম্পর্টেন্ট ইনফরমেশান। এরপরে আমরা ফার্দার সেল ডিভিশন সম্পর্কে আলোচনা করব এবং সেল থিওরি সম্পর্কে আলোচনা করব। সেল কত ধরনের হয় সেগুলো বিস্তারিত জেনে নেব। সেল থিওরি বা কোষ তত্ত্ব কি? যেরকম আমি ভিডিওর ইন্ট্রোতেই বলেছিলাম যে প্রত্যেকটা জীবদেহ অসংখ্য সেল দ্বারা গঠিত। তাহলে এই সেল কি? প্রত্যেকটা যে আমাদের জীবদেহ, সেটা উদ্ভিদ হোক বা প্রাণী হোক, তার মধ্যেই কিন্তু অসংখ্য সেল রয়েছে। তাহলে অর্গানিজমস আর মেড আপ অফ সেলস। এবং এই যে আমাদের সেল রয়েছে, আমরা জেনে নিই যে জীবদেহের গঠনমূলক এবং কার্যমূলক একক কিন্তু হচ্ছে সেল। তাই আমরা সেল থিওরিতে বলা হচ্ছে যে ইউনিট অফ বোথ স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ অল লিভিং অর্গানিজম, অর্থাৎ প্রত্যেকটি জীবদেহে কিন্তু যে বেসিক স্ট্রাকচার অর্থাৎ গঠনমূলক এবং কার্যমূলক এককই হলো সেল। এই থিওরি, তাহলে এবার চলো জেনে নিই যে এই থিওরি প্রোপাউন্ডেড বাই হুম, অর্থাৎ এই সেল থিওরি কে দিয়েছেন বা কারা দিয়েছেন। কারণ যেভাবে আমরা বলছি এই সেল থিওরির কথা, এটা নিশ্চয়ই একই রকমভাবে কেউ না কেউ প্রিভিয়াসলি বলে গিয়েছেন। তাহলে চলো তাদের নামগুলো জেনে নেওয়া যাক। স্লেইডন অ্যান্ড সোয়ান। এই দুজন ভদ্রলোক কিন্তু সবার প্রথম সেল থিওরি বা কোষ তত্ত্বের কথা বলেন। সালটা ছিল 1839, অর্থাৎ 1839 সালে স্লেডেন অ্যান্ড সোয়ান এই সেল থিওরির কথা কিন্তু বলে গিয়েছেন যে আমাদের প্রত্যেকটা জীবদেহ অসংখ্য কোষ দ্বারা গঠিত এবং মানবদেহ থেকে শুরু করে জীবদেহের গঠনমূলক এবং কার্যমূলক একক হলো সেল। কিন্তু প্রতিটা জিনিসের মতোই এখানেও একটা এক্সেপশন রয়েছে। সেই এক্সেপশনটা কি? এক্সেপশনটা হচ্ছে ভাইরাস। কারণ ভাইরাসকে আমরা বলি জীব এবং জড়ের মধ্যবর্তী পর্যায়ে পড়ছে ভাইরাস। তাহলে এই সেল থিওরির এক্সেপশনে রয়েছে কিন্তু আমাদের ভাইরাস, কারণ এটি জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায়ে অবস্থিত। এবার চলো আমরা সেল টাইপস জেনে নিই, কি কি ধরনের সেল রয়েছে। আমাদের প্রধানত
তিন ধরনের সেল হয়ে থাকে। নাম্বার 1 প্রোক্যারিওটিক সেল অর্থাৎ আদি কোষ। নাম্বার 2 ইউক্যারিওটিক সেল এবং নাম্বার 3 মেসোক্যারিওটিক সেল। পয়েন্ট টু বি রিমেম্বার, খুব ইম্পর্টেন্ট, এই প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক সেল কিন্তু রিয়েল নিউক্লিয়াস দেখতে পাওয়া যায়। এটা হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট, মানে পয়েন্ট টু বি রিমেম্বার, খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশান যেটা তোমরা মাথায় রাখবে, কারণ বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন এসে থাকে যে বোথ ক্যারেক্টারিস্টিক্স আর ফাউন্ড ইন রিয়েল নিউক্লিয়াস, এবং সেটা প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক সেলে দেখতে পাওয়া যায়, মেসোক্যারিওটিকে কিন্তু দেখতে পাওয়া যায় না। প্রোক্যারিওটিক, ইউক্যারিওটিক, মেসোক্যারিওটিক এই সম্পর্কে এবং রিয়েল নিউক্লিয়াস সম্পর্কে আরও বিস্তারিত জানতে হলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, তাহলে আমি অবশ্যই এই নিয়ে আরও একটা ভিডিও করব যেখানে আমরা প্রোক্যারিওটিক, ইউক্যারিওটিক সেল সম্পর্কে এবং তাদের যে ডিফারেন্স রয়েছে সেটাও আমরা জেনে নেব। তাহলে মাইক্রোস্কোপিক লেন্সের মাধ্যমে যদি আমরা সেল, যে কোনো একটা সেল নিই এবং তাকে যদি আমরা মাইক্রোস্কোপিক লেন্সের মাধ্যমে ডিটেল ভিউ করি, তাহলে এর ভেতরে আমরা কি কি দেখতে পাই চলো জেনে নেওয়া যাক। সবার প্রথমে বাইরে আমরা দেখতে পাবো হচ্ছে সেল মেমব্রেন। এই যে তোমরা পর্দাটা দেখতে পাচ্ছ, এই পর্দাটা হচ্ছে সেল মেমব্রেন। এই সেল মেমব্রেনের মধ্যে রয়েছে, ভেতরে রয়েছে সাইটোপ্লাজম। সেল মেমব্রেনের ভেতরে রয়েছে সাইটোপ্লাজম। এবার জেনে নেওয়া যাক এই সাইটোপ্লাজমটাকে যদি আবার আমরা ভিউ করি মাইক্রোস্কোপিক লেন্সের মাধ্যমে। সবার প্রথমে মাইক্রোস্কোপিক লেন্সের মাধ্যমে আমরা সেল মেমব্রেনকে খুঁজে পাবো। তারপর যদি আমরা আরও বিস্তারিত ভেতরে জুম করি লেন্সটাকে, তাহলে তার ভেতরে আমরা সাইটোপ্লাজম দেখতে পাবো, এবং সাইটোপ্লাজমের ভেতরে আমরা যদি আরও জুম করি তাহলে বেশ কিছু জিনিস দেখতে পাই। সেগুলো কারা? সেগুলো হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। তাহলে এই সাইটোপ্লাজমের ভেতরে নাম্বার 1 খুঁজে পাচ্ছি আমরা এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, নাম্বার 2 খুঁজে পাচ্ছি আমরা গলগি বডি, নাম্বার 3 খুঁজে পাচ্ছি আমরা লাইসোজোম, নাম্বার 4 খুঁজে পাচ্ছি আমরা মাইটোকন্ড্রিয়া, নাম্বার 5 রাইবোজোম, এবং তার মাঝখানে মিডিলে রয়েছে নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াসের মধ্যে রয়েছে নিউক্লিওলাস। তাহলে নিউক্লিয়াস রয়েছে মিডিলে এবং তার ভেতরে রয়েছে নিউক্লিওলাস। তাহলে এই যে 5টা আমরা এলিমেন্ট দেখতে পেলাম ইনসাইড সাইটোপ্লাজম, এই 5টা এলিমেন্টকে আমরা একসাথে বলবো হচ্ছে সেল অর্গানিল। সেল অর্গানিল। তাহলে সাইটোপ্লাজমের মধ্যে আমরা যে 5টা এলিমেন্ট দেখতে পাচ্ছি, নাম্বার 1 এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, নাম্বার 2 গলগি বডি, নাম্বার 3 লাইসোজোম, নাম্বার 4 মাইটোকন্ড্রিয়া এবং নাম্বার 5 রাইবোজোম, এদেরকে আমরা বলবো সেল অর্গানিল। এছাড়া এর ভেতরে উপস্থিত রয়েছে নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসের ভেতরে রয়েছে নিউক্লিওলাস। চলো এবার আমাদের পরীক্ষায় যে প্রশ্নগুলো এসে থাকে সেই প্রশ্নগুলো সম্পর্কে আমরা একটু অবহিত হই, কারণ এখানেই কিন্তু এক্সামিনাররা থেমে থাকেন না। এর বেশ কিছু এই সেল অর্গানিলগুলো যে রয়েছে, এই সেল অর্গানিলের প্রত্যেকটার বেশ ফাংশন অনুযায়ী কিছু নিক নেমস রয়েছে। তাহলে চলো এদের নিক নেমগুলো আমরা জেনে নিই। রাইবোজোম, ফর এক্সাম্পল, রাইবোজোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি। প্রোটিন ফ্যাক্টরি কেন বলা হয়? কারণ এখানে রাইবোজোম প্রোটিন প্রস্তুতিতে সহায়তা করে, তাই রাইবোজোমকে আমরা প্রোটিন ফ্যাক্টরি বলবো। মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়াকে আমরা বলবো পাওয়ার হাউস অফ সেল। পাওয়ার হাউস অফ সেল, অথবা আরও একটা নাম বলা হয় এনার্জি কারেন্সি। কারণ মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর, কারণ এখানে
কোষের যাবতীয় শক্তি কিন্তু এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে উপস্থিত থাকে। তাহলে মাইটোকন্ড্রিয়াকে আমরা বলছি পাওয়ার হাউস অফ সেল বা এনার্জি কারেন্সি, রাইবোজোমকে বলছি প্রোটিন ফ্যাক্টরি, লাইসোজোমকে আমরা বলবো সুইসাইডাল ব্যাগ। সুইসাইডাল ব্যাগ, যাকে বাংলাতে বলা হয় আত্মঘাতী থলি। কেন বলা হয় আত্মঘাতী থলি? লাইসোজোমকে সুইসাইডাল ব্যাগ বা আত্মঘাতী থলি কেন বলা হয়? কারণ লাইসোজোম ডিস্ট্রয়স দ্য জার্মস, অর্থাৎ জীবাণু বিনাশ করার জন্য লাইসোজোমকে বলা হয় সুইসাইডাল ব্যাগ এবং আত্মঘাতী থলি। এবং লাস্ট ইন দ্য লিস্ট গলগি বডি। গলগি বডি, গলগি বডিকে আমরা বলবো ট্রাফিক পুলিশ অফ সেল। ট্রাফিক পুলিশ অফ সেল। তাহলে আমরা জেনে নিই ট্রাফিক পুলিশের কাজ কি। ট্রাফিক পুলিশের কাজ হচ্ছে ট্রান্সপোর্টেশনে সহায়তা করা কিংবা যানবাহনের সহায়তা করা চলাচলে। ঠিক একই রকমভাবে গলগি বডির ফাংশনও হচ্ছে একটা কোষের মধ্যে সংবহনটাকে ঠিকঠাকভাবে কন্ট্রোল করা। এ ট্রান্সপোর্টেশনে কাজে লাগে, ফর ট্রান্সপোর্টেশন। তাই গলগি বডিকে কিন্তু বলা হয় ট্রাফিক পুলিশ অফ সেল। তাহলে আজকের ভিডিওতে এই পর্যন্তই। তাহলে যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে এবং এর পরেও যদি এই ধরনের ভিডিও তোমরা আরও চাও, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এছাড়াও তোমাদের যদি এই ধরনের কম্পিটিটিভ পরীক্ষার জন্য তোমাদের বন্ধু বান্ধবীরা প্রস্তুতি নিয়ে থাকে, তাদের সাথেও কিন্তু এই ভিডিওটি শেয়ার করতে পারো। উইথ দ্যাট, দিস ইজ প্রসেনজিৎ শিকদার signing out from Evolution, a point of success. Till we meet next, keep watching, keep studying and keep sharing. Don't forget to subscribe, like and comment.